তো ইলেকট্রিসিটি কি সেটা আমরা সবাই মোটামুটি জানি যে যেখানে একটা জেনারেশন হচ্ছে 12 কেবি বা 6.5 কেবি রেঞ্জের জেনারেশন হচ্ছে, দেন হাই ভোল্টে ওরা ট্রান্সমিশন হয়। হাই ভোল্টে করে দেওয়ার কারণ হচ্ছে কারেন্টটাকে কমিয়ে দেওয়া, যাতে আমার লসটা যত সম্ভব কম হয়। দেন একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আলটিমেটলি ডিস্ট্রিবিউট হতে হতে আমার বাড়িতে আসে। যেখানে 13 কেবি দেখা যাচ্ছে, 13 কেবি তো নেই আমাদের দেশে, এটা 11 কেবি। তো এইভাবে এটা হচ্ছে একটা নর্মাল স্কিমেটিক ফিগার, সবাই জানে এটা মোটামুটি। এবং ইলেকট্রিসিটির ইম্পর্টেন্স কোথায় এটা পরীক্ষায় আসে। তো দেখো ইলেকট্রিসিটির ইম্পর্টেন্স কোথায়, এই উত্তরটা সবারই জানা, তাও জাস্ট পয়েন্ট গুলোকে আমি এখানে মেনশন করে দিয়েছি। বাড়িতে আমার রেগুলার কমফোর্টেবল লাইফস্টাইলের জন্য ফ্যান, এসি, লাইট সবকিছুর জন্য লাগে। দেন আমার এন্টারটেনমেন্ট, টিভি, ল্যাপটপ, মোবাইল সবকিছু ইলেকট্রনিক গ্যাজেট, সেটাকে চালাতে বা চার্জ করতে আমার ইলেকট্রিসিটি দরকার হয়। দেন ফুড সাপ্লাই, ফুড প্রোডাকশন, ওয়াটার সাপ্লাই, প্রত্যেকটা ডেইলি লাইফ এসেন্সিয়াল, সেখানে সব জায়গায় ইলেকট্রিসিটি লাগে। ট্রান্সপোর্ট, ট্রেন, বাস, কার, এয়ারক্রাফট, এগুলো তো আছেই। সমস্ত রকম ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি থেকে চলছে। ইনফরমেশন টেকনোলজি, এই সবকিছু এর থেকে। এবং তার উপর সব থেকে বড় কথা হচ্ছে ইলেকট্রিসিটির উপর দাঁড়িয়ে আছে ইকোনমিক গ্রোথ। একটা দেশের ইকোনমিক গ্রোথটা কিন্তু ইলেকট্রিসিটির উপর দাঁড়িয়ে। কারণ ওয়ান্স ইলেকট্রিসিটি ইজ আউট, দেখো তোমার ইলেকট্রিসিটি ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারবে না। ওটা যদি আউট হয়ে যায়, তোমার সবকিছু তোমার একদম ডাউন হতে থাকবে। কারণ সেই ইকোনমিক গ্রোথটা আলটিমেটলি কিন্তু ইলেকট্রিসিটির উপর দাঁড়িয়ে। ঠিক আছে, এটা মোটামুটি তোমরা জানো, যা শুধু পয়েন্ট গুলোকে মেনশন করে দেওয়া। কারণ যদি এটা পরীক্ষায় আসে, তোমার এই পয়েন্ট গুলো থেকে 1-2 লাইন করে লিখতে পারবে, কিছুই না, সোজা উত্তর একদম। এটাও তোমরা জানো, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, অর্থাৎ তোমার এনার্জিকে কি কি ফর্মে আমরা পাই, এনার্জিটাকে আমরা কি কি ফর্মে আর কি পৃথিবীতে অ্যাভেলেবেল। কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জিটা আমরা ইউটিলাইজ করে অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে, তাই তো? ব্যাটারির মধ্যে একটা কেমিক্যাল এনার্জি স্টোর থাকে, ওটাকে আমরা বাইরে ইলেকট্রিক্যাল ফরম্যাটে পাই। তাহলে কেমিক্যালি যে কোনো এনার্জি স্টোর থাকতে পারে, ইলেকট্রিক্যাল তো আছেই। দেন মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জির এক্সাম্পল বললাম চার্জড ব্যাটারি। মেকানিক্যাল এনার্জির এক্সাম্পল কেউ দিতে পারবে? স্যার হাত বলো। পাখা, ফ্যান আর জেনারেটর, স্যার জেনারেটর। না না না, এগুলো একটা না, এগুলো একটা জেনারেটরটা স্যার এগুলো উইন্ড উইন্ড। উইন্ড বললাম না ফ্যান। ওয়াটার। না 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 না, ওয়াটারটা নয়। মানে ওয়াটার তুমি যেটা বলছো, ওয়াটারটা কোন সেন্সে বলছি, তুমি ধরো জলটাকে একটা জায়গায় বালতি করে উপরে স্টোর করে রেখেছো, তাহলে তার মধ্যে কত শক্তি ধরে, mgh করেছিলে, সেই জলটাকে উপর থেকে নিচে ফেললে, সেটা মেকানিক্যাল এনার্জি। তাহলে ওই, তো মেকানিক্যাল এনার্জি যে কনসেপ্টটা আছে, তো মেকানিক্যাল এনার্জির কনসেপ্ট অনুযায়ী দেখো এখানে হচ্ছে তোমার জল যখন আমরা হাইড্রোর ক্ষেত্রে জলকে আমরা যখন একটা জায়গায় ড্যাম তৈরি করে আটকে রাখছি, সেটা ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, আমি এক্সাম্পলটা ওই রেঞ্জে চাইছিলাম। লাইট এনার্জি, এটা সবাই জানো, সানলাইট ইজ আ সোর্স, এটা একটা হবে। থার্মাল এনার্জি, জিও থার্মাল আগের দিন তোমাদের বলেছি। নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ারের তো এটা তোমরা জানো, ইকুয়াল টু। সবগুলো তো স্যার মেকানিক্যাল থেকেই স্যার, সবগুলো তো স্যার মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে ট্রান্সফার করা হয়, কেন না স্যার টারবাইনের থ্রু দিয়ে সবগুলো করা হয়। হ্যাঁ করা হয়, আমি বলছি স্টোরড, আমি কোথায় একটা স্টোর আছে, একটা জায়গায় স্টোরড আছে, এরকম একটা এক্সাম্পল আমি চাইছি। তুমি যখন টারবাইন দিয়ে জিনিসটাকে ট্রান্সফার করছো না, তখন কি হচ্ছে, অলরেডি ধরো কোন একটা ফরম্যাটে সেটা আছে, সেটাকে তুমি মেকানিক্যাল ফরম্যাটে এনে মেবি ট্রান্সফার করছো। ধরে নিচ্ছি, যেমন ধরো তুমি কোলকে যখন বার্ন করছো, কোলের ভেতরে সেটা কি স্টোর হয়ে আছে, হিট এনার্জি হিসেবে, থার্মাল এনার্জি হিসেবে স্টোর হয়ে আছে। তুমি কোলটাকে বার্ন করছো, থার্মাল এনার্জিকে এক্সট্রাক্ট করছো, সেখান থেকে স্টিম তৈরি করে সেই স্টিমটাকে ফ্লো করাচ্ছ মানে তুমি ওই থার্মাল থেকে আবার মেকানিক্যালে এলে, টেম্পোরারি এসে দেন তুমি একটা টারবাইন রোটেট করাচ্ছ। আমি তোমাকে এক্সাম্পল চাইছিলাম মেকানিক্যাল এনার্জি স্টোরড আছে এরকম একটা এক্সাম্পল দাও। তো স্টোর যদি থাকে সেক্ষেত্রে দেখো, এটা কিন্তু একটা ড্যাম তৈরি করে তুমি যদি জলটাকে আটকে রাখো, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ মেকানিক্যাল এনার্জি স্টোরড, রাইট? নিউক্লিয়ার এনার্জি, অলরেডি ইটস নোন টু ইউ দ্যাট সাম ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, যত এই ধরনের মেটেরিয়াল গুলো তুমি পাবে, এই মেটেরিয়াল গুলোর ভেতরে অলরেডি স্টোর আছে, এবং এদেরকে যখন রিয়াক্টরে আমরা দিই, ইকুয়াল টু এমসি স্কোয়ার ফরম্যাটে আমাদের হিউজ এনার্জি আমরা পাই, দ্যাট ইজ নিউক্লিয়ার এনার্জি। দেন ইউ হ্যাভ সাম গ্র্যাভিটেশনাল এনার্জি। তো ওইটাই গ্র্যাভিটেশনাল, তো স্যার, মানে একটা জলকে স্টোর করে রাখা, তারপরে একটু উঁচু থেকে একটা নিচু হ্যাঁ জায়গায় পড়া। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও তাই, এটাও তাই, এটাও এক্স্যাক্টলি তাই। দেন তোমার ওয়েভ অ্যান্ড টাইডাল এনার্জি, এটা তো আছেই।
এটা তোমাদের আগে বলে দিচ্ছি। এবং রিলেটেড রিসোর্সেস যেগুলো যা যা আছে এগুলো তোমাদের কিছু কিছু জানতে হবে যে কোনটা কি রিসোর্সেস মোটামুটি আছে। তো এই যত ফরম্যাটে আমরা এনার্জি পাই প্রত্যেকটা ফরম্যাটের এনার্জি গুলোকে রিলেটেড করে আমরা আমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাবো। এবং এখানে দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সোর্স অফ মানে ইলেকট্রিসিটির যে সোর্স গুলোকে কি কি ফরম্যাটে কিভাবে ভাগ করা যায়। তো দেখো আস্তে, তো ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিসিটি যে ফরম্যাট আমরা পাই তো কি ফরম্যাটে পাই। তো দেখে নাও এখানে সোর্স অফ ইলেকট্রিসিটি যেটা আছে মে বি ক্লাসিফাইড অ্যাজ টু স্টেট, রিনিউয়েবল নন রিনিউয়েবল। এবং এই ব্যাপারটা তোমাদের অলরেডি জানা। কোনগুলোকে আমরা কি বলি বলো তো, নন রিনিউয়েবল কোনগুলোকে বলি বলো। সৌরশক্তি, বায়ু শক্তি। স্যার কয়লা পেট্রোলিয়াম না এগুলো না নন রিনিউয়েবল। স্যার, কয়লা আর পেট্রোলিয়াম স্যার এগুলো যেগুলো একবার নষ্ট হয়ে মানে শেষ হয়ে গেলে পরে আর কখনো পাওয়া যাবে না আর কি, এক কথায় বলতে গেলে এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না যেগুলো আর কি। মানে যেগুলোর স্টক অফ এনার্জি ইজ লিমিটেড, যেগুলো স্টক অফ এনার্জি ইজ লিমিটেড দোজ আর বেসিক্যালি নন রিনিউয়েবল। এন্ড হুইচ আর রিনিউয়েবল? স্যার যেগুলো রিসাইকেল করে আবার সৌরশক্তি। ইউজ করা যাবে। নট অলওয়েজ রিসাইকেল ইজ নেসেসারি, সবসময় রিসাইকেলটাও তোমার লাগবে না। তুমি রিনিউয়েবল স্যার তাকেই যেগুলো বলবে। কখনো শেষ হবে না স্যার, যেটার শক্তির ভান্ডার কখনো শেষ হবে না সেগুলোকে বলা হয় স্যার রিনিউয়েবল। তুমি যেটা বলছো যেগুলো কখনো শেষ হবে না, হ্যাঁ ওগুলোকেও বলা হয়, দুটোকেই। যেটাকে রিনিউ করা যায় সেটাও, এবং যেটা তোমার হচ্ছে শেষ হবে না, দুটোই মিলে একসঙ্গে রিনিউয়েবল। সেটা কি রকম বলি, সোলারের কথা আমি যদি বলি, সোলার কিন্তু কখনো শেষ হবে না, তাহলে সেটাকে আমি বলতে পারি যে ওটা মানে ওটা ওটা একটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়লো। অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে আমি রিনিউ করতে পারি, যেমন ধরো তোমার বায়োম্যাস হোক, হাইড্রো হোক, এই যে হাইড্রো পাওয়ারটা, জলটাকে তুমি চাইলে আবার রিনিউ করতে পারো। তো সেই জিনিসগুলো এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে তোমার রিনিউয়েবল, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার জাস্ট একটা ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা একটু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে দেখো, এইটা একটা যদিও তোমাদের এটা মনে রাখতে হবে না, কিন্তু তাও এটা এই টেবিলটা তোমাদের দেখানোর একটা কারণ আছে। এটা যদিও 2018 অব্দি আপডেটেড, তারপর আপডেট করা হয়নি আমার। আমি যদি সম্ভব হয় এটা আমি আপডেট করে দেবো, ঠিক আছে। এই টেবিলটার একদম লেফট মোস্টে দেখো, দেয়ার আর সাম ডেটস মেনশনড আফটার ইন্ডিপেন্ডেন্স। 1947 থেকে দেখো অনেকগুলো ডেট দেখানো হয়েছে এখানে। অর্থাৎ 31 ডিসেম্বর মানে বছরের শেষ, 1950 টাইম মানে যবে থেকে সংবিধান প্রবর্তন হয়েছে না, তখন বছর শেষ হতো ডিসেম্বরে, তখন মার্চে বছর শেষ হতো না। অ্যাকাউন্ট হিসাবে এখন কিন্তু বছরটা শেষ হয় 31 মার্চে, তোমরা জানো। আবার এপ্রিল থেকে নিউ ইয়ার স্টার্ট হয়। তাহলে 1947-50 দাঁড়িয়ে দেখো 31 ডিসেম্বর ডেট আছে, কারণ তখন ইয়ার গুলোকে ওই ওয়াইজ শেষ করা হতো। তারপর ডেট গুলো দেখো তোমরা, 31 মার্চের ইয়ার এন্ডিং করা হয়েছে। 2018 অব্দি রিপোর্ট আছে, এবং এটা কিসের দিয়ে, এটা হচ্ছে দেখো লেখা আছে গ্রোথ অফ ইনস্টলড ক্যাপাসিটি ইন ইন্ডিয়া। ইনস্টলড ক্যাপাসিটি, এবার কিছু কিছু টার্ম তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ইনস্টলড ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি, ক্ষমতা। তার মানে ইনস্টলড ক্যাপাসিটি মানে ইনস্টলড ক্যাপাসিটি ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষের বুকে টোটাল কতটা ইনস্টলড হয়ে আছে, ম্যাক্সিমাম কতটা এনার্জি আমরা ওখান থেকে পেতে পারি। টেবিলটা কি কি ভাবে ক্লাসিফাই করা হচ্ছে, একটা দেখতে পাচ্ছ থার্মাল, দেন নিউক্লিয়ার, দেন তোমার রিনিউয়েবল। থার্মাল যেটা আছে, থার্মালটাকে আমরা কি ক্লাসিফাই করছি, কোল, গ্যাস, ডিজেল, এই আকারে ক্লাসিফাই করছি। কোল দেখো সেই সময় 1947 দাঁড়িয়ে মাত্র সারা ভারতবর্ষের বুকে 756 মেগাওয়াট, ইউনিটগুলো সব মেগাওয়াটে দেওয়া আছে। এমডাব্লিউ পাশে এমডাব্লিউ দেখতে পাচ্ছ, এমডাব্লিউ মানে মেগাওয়াট। তো সেই সময় দাঁড়িয়ে 756 ছিল কোলের মেগাওয়াট। গ্যাস তখনও শুরু হয়নি, ডিজেল সব তখন ওরম জায়গায় ছিল। এবং সেই সময় দাঁড়িয়ে রিনিউয়েবলের মধ্যে ছিল শুধুমাত্র হাইড্রো। হাইড্রোটা তখন ছিল 508 মেগাওয়াট। অল টোটাল ছিল 1362 মেগাওয়াট। সেখান থেকে দাঁড়িয়ে 2018 সালের রিপোর্ট দেখো, এটা আমি যদি পারি 2020 সাল অব্দি, মানে আরো দুটো ইয়ার 2019 আর 2020, এই দুটো আমি পারলে অ্যাড করে দেবো, ঠিক আছে। মা দরজাটা বন্ধ করে দাও। তো 19 আর 20 এই দুটোকে আমি এই রোড দুটো অ্যাড করে দেবো, তাহলে তোমার একটু ফিগারটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। মা এসি চলছে, দরজাটা বন্ধ করে দাও। ও
তো 19 আর 20 এই দুটো জাস্ট রো অ্যাড হবে। সেখানে দেখো কোলটা কোথায় বেড়ে চলে গেছে, কোলটা চলে গেছে 197 171, মানে 1,97,171 মেগাওয়াট চলে গেছে কোলটা। গ্যাসও দেখো বেড়েছে, ডিজেলও বেড়েছে, তাহলে থার্মালটাও অ্যাকর্ডিংলি বেড়েছে। নিউক্লিয়ারটা দেখো কমেন্সমেন্ট হয়েছে 1974-এ, 1974 সালে তখন নিউক্লিয়ার এনার্জি ভারতবর্ষে এসেছে 640 মেগাওয়াট, সেটা বাড়তে বাড়তে 2018 সালে দাঁড়িয়েছে 6,780 মেগাওয়াট। হাইড্রোটা দেখো 508 মেগাওয়াট থেকে শুরু হয়েছিল, আজকে সেটা চলে গেছে 45,293 মেগাওয়াটে। আদার রিনিউয়েবল এর মধ্যে কিন্তু সোলার, হ্যাঁ, আরো বহু কিছু আছে। সোলার আছে, দেন তোমার উইন্ড মানে অনেক কিছু আদার আদার মধ্যে ঢুকিয়েছে। সেইটা 1997 রিনিউয়েবল গুলো, আদার রিনিউয়েবল গুলো স্টার্ট হয়েছিল, আজকে সেটা চলে গেছে 70,000, প্রায় 70,000 মেগাওয়াটে, 69,000, মানে 70,000 মেগাওয়াটের কাছাকাছি চলে গেছে। আরো বেড়েছে, এই ফিগারটা আরো বাড়বে, আমি নেক্সট দুটো রো অ্যাড করলে দেখতে পাবে। তো রিনিউয়েবলটাও দেখতে পাচ্ছ 508 থেকে শুরু করে এখন 114 মেগাওয়াটে চলে গেছে। এবং টোটাল মেগাওয়াট ভারতবর্ষের বুকে স্বাধীনতার সময় ছিল টোটাল মেগাওয়াট 1362 মেগাওয়াট, এখন সেটা মানে 2018 সালে দাঁড়িয়ে সেটা চলে গেছে 3,44,000 মেগাওয়াট। যে ফিগারটা এতক্ষণ তোমাদের চোখের সামনে বললাম, ফিগারটা থেকে তোমাদের কিছু জিনিস একটু আইডিয়া করে নিতে হবে। প্রথম কথা খেয়াল করে দেখো, নিউক্লিয়ারটা কিন্তু সেই রেটে বাড়েনি, 640 দিয়ে স্টার্ট হয়েছিল, যে 6,780-তেই পড়ে আছে। প্রথম প্রশ্ন যদি তোমাদেরকে করি, কেন নিউক্লিয়ারটা কেন বাড়েনি গো? স্যার আমাদের দেশে ইউরেনিয়াম এটা মানে কম পাওয়া যায়। ইউরেনিয়াম কম পাওয়া যায় থেকেও একটা বড় কারণ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিন্তু ডেঞ্জারাস পাওয়ার প্ল্যান্ট। কারণ নিউক্লিয়ারটা একটা এমন জিনিস, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের শুধুমাত্র নিউক্লিয়ার জেনারেশনটুকুই নয়, যখন নিউক্লিয়ার পড়াবো দেখবে নিউক্লিয়ারদের যে ছাইটা, মানে যে কোনো জিনিস বার্ন হলে তো তার একটা ওয়েস্ট পড়ে থাকবে, সে ওয়েস্ট গুলো এতটা বিষাক্ত, সেখান থেকে ক্যান্সার হতে পারে, সেখান থেকে ক্যান্সার হয়ে যেতে মানে পারে। স্যার আমাদের ভারতবর্ষ এতটাই কনজেস্টেড যে অতটা ফাঁকা জায়গা পাওয়া যায়নি যে নিউক্লিয়ার ঠিক পাওয়ার ঠিক প্ল্যান্ট ঠিক ঠিক করা যাবে আর কি। আর ঠিক, স্যার মানে সব থেকে বেশিরভাগ তো রেডিও অ্যাক্টিভ, তো সব বেশি। ওটাই তো ব্যাপার, রেডিও অ্যাক্টিভ, মানে ওয়েস্টটাও রেডিও অ্যাক্টিভ। ওর তো প্যালেটটা রেডিও অ্যাক্টিভ ছিল, ওটার যে ওয়েস্ট গুলো অর্থাৎ বর্জ্যপত্র গুলো রেডিও অ্যাক্টিভ, তাহলে ওইটাকে তো প্রপার ডিসপোজাল করতে হবে। আমি যদি মনে করি যে এক জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাড়িয়ে যাবো, সেটা করলে তো হবে না। অনেক জায়গা চাই ইত্যাদি ঝামেলার জন্য নিউক্লিয়ারটাকে কিন্তু বেশি বাড়তে দেওয়া হয়নি, ওটাকে একটা জায়গায়, ওর গ্রোথটাকে সব থেকে কম। কিন্তু যত দিন গেছে মানুষ সেটা বুঝতে পেরেছে যে না, আমাদেরকে রিনিউয়েবলের দিকে, নন রিনিউয়েবলের দিকে থাকলে হবে না, আমাদেরকে রিনিউয়েবলের দিকে সুইচ করতে হবে। সেই জন্য রিনিউয়েবলের ফিগারটা দেখো, সাব টোটাল রিনিউয়েবল যেটা আছে 508 থেকে 114 চলে গেছে। এবং কোলটাও কিন্তু বেড়েছে, কয়লাটাও কিন্তু 756 থেকে 197, অনেকটাই বেড়ে গেছে। স্যার কিন্তু ডিজেলটা কেন কমে গেছে? ডিজেলটা আবার একটা টাইম পর কমে গেছে। ডিজেলটা আবার একটা টাইম পর কমে যাওয়ার কারণটা হচ্ছে তেলের দামটা কিন্তু অনেক বেড়েছে। তেলের আগে যে দাম ছিল, তেলটা 2012 সাল, দেখো না 2010 সালের পর থেকে তেলের দামটা র্যাপিডলি বেড়েছে। তো সেই জন্য দেখা হ্যাঁ স্যার, হাই প্রাইস যাচ্ছে, রেট হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য বোঝা যাচ্ছে যে আমার ওই রেটে জেনারেশন অত বেশি কস্টিংটা দেখতে হবে না। আমি ডিজেল পোড়ালেই হলো না, ডিজেল পোড়ানোর পর তার দিকে ইলেকট্রিসিটি কস্টিংটা আমাকে দেখতে হবে, সেই জন্য ওইটাকে আবার কমিয়ে ফেলা হয়েছে। কিন্তু এবার বক্তব্যটা হলো যে যে ফিগারটা তোমরা দেখছো, রিনিউয়েবলটা বেড়ে যাওয়ার একটা কারণ তোমরা জানো, যে মানুষ, মানে সরকার বুঝতে পেরেছে বা মানুষ বুঝতে পেরেছে যে আমার রিনিউয়েবলের দিকে সুইচ করতে হবে। এই ফিগারটা 2020 ফিগারটা দেখবে, রিনিউয়েবলটা আরো অনেক বেড়ে গেছে। অর্থাৎ মোদি গভর্নমেন্ট 2017 সালের পর থেকে এই সোলারের একটা বিশাল প্রজেক্টে হাত দিয়েছে, এবং সেখানে সোলারটাকে ওরা বাই 2020 ওরা 200 গিগাওয়াট করবে, এরকম একটা প্ল্যান করেছে। মানে ওরা প্ল্যান করেছিল বাই 2022 2000 গিগাওয়াট করে দেবে ওই প্ল্যানটাকে, সোলারটাকে বাড়িয়ে। তো সেই জন্য দেখবে যে রিনিউয়েবলটা থেকে অনেকটা বেড়ে গেছে। এরপরে দুটো ফিগার দুটো অ্যাড হলে দেখতে পাবে। এবং কোলটাও কিন্তু অনেকটাই রেটে বেড়েছে। এর একটা কারণ হচ্ছে রিনিউয়েবলের পক্ষে কিন্তু সারা দেশের যে ইলেকট্রিসিটি ডিমান্ড, সেইটা কিন্তু যোগান দেওয়া সম্ভব হয়নি। তোমাদের হয়তো খেয়াল আছে, তোমরা যখন স্কুলে পড়তে, মানে ধরো সে ক্লাস 5-6-এ পড়তে, তখন কিন্তু অনেক লোডশেডিং হতো, তখন গরমকাল মানে প্রায় কারেন্ট যেত এবং হাওয়া নাড়াতে হতো। এখন কিন্তু ঝড় বৃষ্টি না হলে এখন স্যার যায় না স্যার, এখন প্রায় যায়ই না।
এক্স্যাক্টলি, এখন না। প্রায় যাই না। তার মানে কি, আগে স্যার তার মানে রবিবার দিনটা পুরাপুরি মানে কারেন্ট থাকতো নাই বললেই চলে, রবিবার দিনটা একদম পার্মানেন্ট ছিল যে কারেন্ট থাকবেই না গ্রীষ্মকালে, কিন্তু এরকম এখন একটা বলছি স্যার মানে, একদমই যায় না। হ্যাঁ এখন একদমই যায় না। তার কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিসিটি মানে ইনস্টল ক্যাপাসিটিটাও বেড়েছে। অর্থাৎ না, যতটা না ডিমান্ড ভারতবর্ষের বুকে এই মুহূর্তে, যতটা ডিমান্ড তার থেকে, মানে ধরো ভারতবর্ষের বুকে এই মুহূর্তে যদি মানে এক্সাম্পল দিচ্ছি, যদি এক সেকেন্ড, কি একটা এলো আবার, বিশাল কুমার দাস তোমার ইমেল আইডিটা দেবে ঠিক করে, রেজিস্টার্ড নেই। তো যেটা বলছিলাম যে আমাকে মানে পরবর্তীকালে সরকার এমনটা করেছে, আগে কি ছিল, যতটা ডিমান্ড অর্থাৎ গোটা ইন্ডিয়াতে নিয়ে যত যত রেসিডেন্সিয়াল, যত ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, যত ইলেকট্রিসিটি আছে, সব নিয়ে যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারতো না, ততটা ইনস্টল ক্যাপাসিটি ছিল না। এখন ইনস্টল ক্যাপাসিটি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকটা, যে অতটা বেড়ে যাওয়ার জন্য এখন কিন্তু ইলেকট্রিসিটি এখন মানে সারা ভারতবর্ষের বুকে যা ডিমান্ড আছে, তার থেকে ইনস্টল ক্যাপাসিটিটা বেশি। অর্থাৎ যত মানে তোমার যদি বাড়িতে, মোটামুটি আমি ধরে নিচ্ছি, তুমি যদি ধরো বাড়ির ম্যাক্সিমাম লাইট ফ্যান জ্বালিয়ে রাখো, এবার তোমার মতো যদি আরো গোটা ভারতবর্ষের বুকে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল সবাই যদি অন মানে রাখে, যতটা ইলেকট্রিসিটি ডিমান্ড হবে, ততটা কিন্তু সাপ্লাই দেওয়ার এনার্জি, ততটা ইনস্টল ক্যাপাসিটি কিন্তু পাওয়ার প্ল্যান্ট ভারতবর্ষের বুকে রয়েছে এই মুহূর্তে। যার জন্য সেই এতটা হিউজ ইনস্টল ক্যাপাসিটি থাকার জন্য কিন্তু এখন আর পাওয়ার কাট হয় না, কারণ এখন চাহিদার থেকে যোগান বেশি। আগে ছিল চাহিদা বেশি, যোগান কম, ওই জন্য শর্টেজ হতো, এখন সেই শর্টেজটা হয় না, যার জন্য এখন এইটা ব্যাপার নেই। তো এই ফিগারটা তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, একটা আইডিয়া করে নেওয়া যে কোনটা কতটা থেকে কতটা কি বেড়েছে। ঠিক আছে, আরো কিছু ফিগার্স আছে দেখাই। এইটা দেখো কারেন্ট এনার্জি সিনারিও, অর্থাৎ একটা গ্রাফ দেখানো হয়েছে, সেই গ্রাফে দেখানো হয়েছে যে কে কতটা শেয়ার করে, গোটা ইন্ডিয়ার যে লোড ডিমান্ড কে কতটা শেয়ার করে। ব্ল্যাক কালারটা বুঝতেই পারছো, কয়লা। দেখতেই পাচ্ছ যে 50%-এর বেশি, মোরাললেস 56% কোল কিন্তু লোডটা শেয়ার করে, কয়লা। দেন আছে লার্জ হাইড্রো, 13%, গোটা ইন্ডিয়ার 13% লোড শেয়ার করে হাইড্রো, লার্জ হাইড্রো, স্মল হাইড্রো এরা। স্যার লার্জ কেন বলা হচ্ছে? লার্জ আর স্মল হচ্ছে, যখন হাইড্রো পড়াবো তখন এটা ডিটেল পড়াবো। যেমন ধরো ম্যাসেঞ্জার যদি গিয়ে থাকো, ম্যাসেঞ্জার হচ্ছে আগের দিনই বলেছিলাম 2 মেগাওয়াট ইন্টু 2, মানে টোটাল 4 মেগাওয়াটের প্ল্যান্ট আছে। তো 4 মেগাওয়াটের প্ল্যান্ট মানে ছোট্ট ছোট্ট 4 মেগাওয়াট একটা ছোট্ট প্ল্যান্ট। সেগুলো হচ্ছে তোমার বলতে পারো ওটা ওটা অ্যাকচুয়ালি মিডিয়াম হাইড্রো। মিডিয়াম হাইড্রো থেকে আরেকটু নিচে যদি হয় তাকে বলা হয় স্মল হাইড্রো। অর্থাৎ যেখানে নদীর জলের কেমন ক্যাপাসিটি, যদি নদীতে জল অল্প থাকে তাহলে সেখানে হয় স্মল হাইড্রো, ছোট পাওয়ার তৈরি করছে। আর যেখানে নদীতে প্রচন্ড খরস্রোতা নদী, মানে একদম পাহাড়ের গা বেয়ে ঝেড়ে খরস্রোতা নদী বয়ে আসছে, সেখানে বুঝতে পারছো সেখানে যে টারবাইন বসানো হবে তার ক্যাপাসিটি অনেক বেশি হবে। তো সেগুলো হচ্ছে লার্জ হাইড্রো। কাকে লার্জ, কত মেগাওয়াটের উপর লার্জ হাইড্রো, কত মেগাওয়াটের নিচে মিডিয়াম, কোনটা স্মল, এইরকম ভাগ করা হয়েছে। যখন হাইড্রো পড়াবো ওইখানে ডিটেল পড়ালে বুঝতে পারবে। তো স্যার বলছিলাম তো এইখানে তো লার্জ এবং স্মল হাইড্রো যে ব্যাপারটা, তো সেইটা হচ্ছে দেখো শেয়ারটা মোটামুটি ধরো মোরালে 14% মতো। এরপর আছে উইন্ড। আমাদের এখানে হাওয়া দেয় না, পশ্চিমবঙ্গ হচ্ছে যত বড় হবে বুঝতে পারো, পশ্চিমবঙ্গ হচ্ছে সব দিক থেকেই পিছিয়ে পড়া একটা দেশ, মানে পিছিয়ে পড়া একটা রাজ্য। এখানে হাওয়াও ভালো দেয় না, এখানে সোলার খুব বেশি ভালো কাজ করে না, এখানে শিল্প নেই, এখানে সবকিছুতেই পিছিয়ে পড়া। এবং ওটা তো আছেই। তো মানে পশ্চিমবঙ্গের বুকে উইন্ড পাওয়ার, সুন্দরবনে যারা বকখালি গেছো, বকখালি যারা গেছো, বেশিরভাগ তো সমুদ্র উপকূলেই তো মানে বায়ুকল চলবে। ঠিক ঠিক, একদম ঠিক কথা, সমুদ্র উপকূলেই বায়ুকল থাকবে। তো ভারতবর্ষ বেশি হাওয়া তো তো ওয়েস্ট বেঙ্গলও তুমি একমাত্র যদি বকখালিতে যাও, বকখালিতে যারা গেছে তারা দেখবে উইন্ড টারবাইন গুলো দেখা যায় দূর থেকে ফ্রেজারগঞ্জে। সেই উইন্ড টারবাইন গুলো এখন ভেঙে পড়ে আছে, চলে না, একটাও ঘোরে না, ভেঙে পড়ে আছে। তো তাকে শ্যাওলা ধরে গেছে, যা ব্যাপার, ভালো হাওয়াও দেয় না, কিছুই হয় না। গুজরাটে তুমি যদি যাও, ওখানে আরব সাগরের ভীষণ একটা জোরালো হাওয়া পায়, ওখানে উইন্ড ফার্ম আছে,
অর্থাৎ মাঠকে মাঠ জুড়ে উইন্ড প্রোডাকশন হচ্ছে। শুধু তাই নয়, পশ্চিম ঘাট পর্বত তোমরা পড়েছো, ওই চত্বরেও প্রচন্ড হাওয়া দেয়, ওখানেও প্রচুর উইন্ড টারবাইন আছে। অর্থাৎ ভারতের ওয়েস্টার্ন সাইডটায় আরব সাগরের থেকে হিউজ একটা হাওয়া আছে, ওই চত্বরে যত উইন্ড টারবাইন গুলো রয়েছে। তো উইন্ড পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম, উইন্ড পাওয়ার ইয়েতে ওড়িশাতেও আছে উইন্ড পাওয়ার। তো উইন্ড পাওয়ারটা হচ্ছে দেখো শেয়ার আছে 10%। সোলারের যে শেয়ারটা দেখছো, সোলারের শেয়ারটা 6.9%, আর একটু বাড়বে। আপডেটেড যদি আমি দেখাতে পারি তাহলে এটা আর একটু বাড়বে। বাকি সব বায়োম্যাস, দেখো নিউক্লিয়ার মাত্র 2%, মাত্র 2% হচ্ছে নিউক্লিয়ার। এরপর বাকিগুলো আরো ছোট ছোট রয়েছে আর কি। এবং এই যে এনার্জি সিনেমাটা কার কতটা শেয়ার আছে, এইটা থেকে তোমরা বুঝতে পারছো যে কোন পাওয়ার প্ল্যান্টটাকে কতটা মানে ইম্পর্টেন্ট। কোলের একটা হিউজ শেয়ার আছে, যা থেকে তোমরা বুঝে নিতে হবে যে কোল, অর্থাৎ কোল বেস যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাদার দেন বাকিগুলো। তোমাদেরকে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার সবটাই পড়তে হবে, কিন্তু মানে পাওয়ার প্ল্যান্ট বললেই কোন পাওয়ার প্ল্যান্ট গুলোকে আমি বেশি ইম্পর্টেন্স দেবো সেটা এই ফিগার থেকে একটা আইডিয়া হয়ে যায়, যে যতটা শেয়ার রাখতে পেরেছে। এবার এটা কি ইচ্ছে করে করা হয়েছে? এটা কখনোই ইচ্ছে করে করা হয়নি। ধরো তুমি বাজার করতে গেছো, বাজার করতে গিয়ে দেখছো যে বাজারে দু রকম, তোমার হয়তো 100 খানা সাবান কিনতে হবে। তুমি দেখলে বাজারে 100 খানা সাবানই একটা কোম্পানির নেই। সস্তার মানে কম কম দামে ভালো সাবান সেটা আছে তোমার ধরো 60 খানা, আর বেশি দামি সাবান আছে 200 খানা। তোমার যদি 100টা সাবান লাগে, তুমি কি করবে? 90টা সাবান দামি আর 10টা সাবান সস্তার কিনবে, তাই কি করবে? কি কখনই করবে না। তুমি চাইবে যে যদি 45 খানা সাবান সস্তা থাকে, যতগুলো আছে সস্তাগুলো আগে তুলে নিই, তারপরে যেটুকু আছে সেইটুকু আমি দামি সাবানগুলো কিনি। একইভাবে ভারতবর্ষের বুকেও রিনিউয়েবল যতটা পারা যাচ্ছে, যে রিনিউয়েবল যতটা ম্যাক্সিমাম রিনিউয়েবল পসিবল ততটা ওখান থেকে তোলা হয়েছে। এবার বাকি যেটা রিনিউয়েবল হচ্ছে না সেইটাকে কোল দিয়ে চালানো হয়েছে। তার মানে বুঝতে পারছো এই মুহূর্তে এনার্জি সিনারিও সেখানে দাঁড়িয়ে হাইড্রো বলো, রিনিউয়েবল বা আদার্স রিনিউয়েবল বা বাকি যা কিছু আছে সেইগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখতে পারেনি। ম্যাক্সিমাম সেটা কিন্তু কোলই রেখেছে, কারণ অতটা রিনিউয়েবল রিসোর্সেস আমাদের ভারতবর্ষের বুকে নেই। নেদারল্যান্ডের নাম তোমরা শুনেছো, এবং ওটা একটা খুব ছোট্ট দেশ সমুদ্রের মাঝখানে। ওই দেশটা হচ্ছে এমন একটা দেশ, ছোট্ট দেশ একটা, ওদের হচ্ছে 100% রিনিউয়েবলে চলে। ওদের দেশের যে ইলেকট্রিসিটি ডিমান্ড 100% রিনিউয়েবলে চলে। আমাদের দেশে সেটা সম্ভব না। সে বড় গোটাটাই দেশ কি উইন্ড? সেটা ওদের থেকে গোটাটাই উইন্ড? না, উইন্ড আছে, সোলার আছে। উইন্ড আর সোলার মিলিয়ে ওদের পুরো চলে। উইন্ড আর সোলার, উইন্ডটাই ম্যাক্সিমাম, ওদের দেশে উইন্ডই ম্যাক্সিমাম, হয়ে বেশি, মানে হয়ে অনেক অনেক বেশি। ওইটুকু ছোট্ট দেশ, ওদের যে জনসংখ্যা তার থেকে ইলেকট্রিসিটি জেনারেশন হয়ে অনেক বেশি। তো এই কারণেই হচ্ছে আমরা থার্মাল পাওয়ারটাকে একটু বেশি ইম্পর্টেন্স দেবো, আর বাকিগুলোকে মানে তোমাকে জানতে পুরোটাই হবে ডিটেলে, কিন্তু থার্মালটাকে একটু বেশি দিন ইম্পর্টেন্স দেবো আর কি। এটা একটা ব্যাপার, এই ফিগারটা থেকে একটু আইডিয়া করা। এবং নেক্সট একটা টার্ম তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, স্কুলেও পড়ে থাকতে পড়েছো, পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন। এটা পরিবেশ মানে এনভায়রনমেন্ট সাবজেক্টে পড়েছিলে, পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন। পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন মানে কি? পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন হচ্ছে তুমি একটা মানুষ সারা বছরে তোমার জন্য, তুমি নিজের জন্য কতটা এনার্জি খরচা করছো, ইলেকট্রিসিটি খরচা করছো। একটু ভেঙে বলি ব্যাপারটা। ধরো এই মুহূর্তে সারা ভারতবর্ষের বুকে 344 গিগাওয়াট ডিমান্ড আছে বা জেনারেশন হচ্ছে। যতটা ডিমান্ড ততটাই জেনারেশন হবে। জেনারেশন তো আর এক্সেস স্টক করে রাখা যায় না, এটা তোমরা জানো। তাহলে 344 যতটা জেনারেশন ধরো হচ্ছে 344 গিগাওয়াট, আর ভারতবর্ষের বুকে টোটাল পপুলেশন ধরো 130 কোটি। তাহলে তোমাকে এটা করতে হবে 344 গিগাওয়াট ডিভাইডেড বাই 130 কোটি, অর্থাৎ টোটাল এনার্জি কনজাম্পশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে গড় একটা মানুষ কতটা করে এনার্জি কনজাম্পশন করছে থ্রু আউট দ্য ইয়ার। অর্থাৎ 344 গিগাওয়াট ইন্টু 365 দিন ইন্টু 24 ঘন্টা ইন্টু 86,400 সেকেন্ড। তাহলে এতটা এনার্জি কনজাম্পশন, সেটা তুমি এক বছরেও হতে পারে, এক ঘন্টাতেও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে।
এই যে টেবিলটা তোমাকে দেখানো হচ্ছে, টেবিলটা একদম লাস্ট কলামটা দেখো লিখেছে পার ক্যাপিটা কনজাম্পশন ইন কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কতটা করে ইউনিট কনজাম্পশন করছো, 1 ঘন্টায় কত কিলোওয়াট তুমি কনজাম্পশন করছো একটা মানুষ। স্যার ওই টেবিলটা দেখানো হচ্ছে না স্যার, উপরের টেবিলটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার গ্রোথ ইলেকট্রিসিটি কনজাম্পশন অফ ইন্ডিয়া এই টেবিলটা দেখাচ্ছে, নিচের টেবিলটা দেখাচ্ছে না। এই তো এটাই তো বলছি আমি, গ্রোথ অফ ইলেকট্রিক কনজাম্পশন ওটাই দেখাচ্ছে তো, ওটাই দেখাচ্ছি বলছি তো আমি। ওইটারই একদম লাস্ট কলামটা দেখো, পার ক্যাপিটা কনজাম্পশন ইন কিলোওয়াট আওয়ার, অর্থাৎ তুমি সারা বছরে কতটা করে ইউনিট কনজাম্পশন করছো, সারা বছরে কতটা কি ইউনিট কনজাম্পশন করছো তার একটা হিসেব এখানে দেওয়া আছে। একটা মানুষ কতটা ইউজ করছে, একটা মানুষ, অর্থাৎ বুঝতে পারছো যে টোটাল এনার্জি যা তৈরি হচ্ছে ডিভাইড বাই টোটাল পপুলেশন, করে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে যে তুমি একটা মানুষ কত ইউজ করছো। তাহলে গড় যদি দেখি, দেখো 1947 ছিল 16 ইউনিট, 16 ইউনিট, অর্থাৎ এখন যদি ইউনিটের দাম তুমি ধরো 5.5 টাকা করে বা 5 টাকা করে ইউনিট ধরো, তাহলে 16×5 কত হয়, 80 টাকা। মানে সারা বছরে একটা মানুষের পিছনে 80 টাকার ইলেকট্রিসিটি খরচা হতো, এখন সেটা চলে যাচ্ছে 1150। 1150 কিন্তু 5 টাকা করো, তাহলে অত টাকা হচ্ছে তুমি সারা বছরে একটা মানুষের পিছনে ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, তুমি পে করো বা যেই পে করুক। তো এইটাকে বলা হয় পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন, অর্থাৎ তুমি কতটা এনার্জি কনজাম্পশন করছো। এবং এইটা কি কি ইন্ডিকেট করে জানো, তোমার দেশ কতটা এগিয়ে চলেছে সেটা ইন্ডিকেট করে। কারণ আমি কতটা এনার্জি কনজাম্পশন করছি সেটা শুধুমাত্র আমি কতক্ষণ বাড়ি থেকে কতটা ফ্যান চালালাম, কতটা ল্যাপটপ চালালাম, কতটা মোবাইলে চার্জ দিলাম, কতটা লাইট জ্বালালাম তার উপর ডিপেন্ড করে না। আমি যখন একটা বাসে চেপে যাচ্ছি, সেই বাসটা আমার জন্য ডিজেল খরচা করছে, সেই ডিজেলেরও একটা এনার্জি ভ্যালু আছে। আমি যদি একটা ইলেকট্রিক কারে যাতায়াত করি, সেই ইলেকট্রিক কারটা চার্জ করতেও বা একটা টোটোকে চার্জ করতেও ইলেকট্রিক লেগেছে, সেইটাও আছে। আমি যে খাবারটা খাচ্ছি সেই ফুডটা প্রসেস করতে একটা ইলেকট্রিসিটি লেগেছে, খরচা আছে। আমি যে জামা কাপড় পরছি, সেই জামা কাপড় যে মিলে তৈরি হয়েছে সেই মিলে একটা ইলেকট্রিসিটি খরচা আছে। এরকম সারা ভারতবর্ষে যত ইলেকট্রিসিটি খরচা, সব টোটাল ইলেকট্রিসিটি খরচাকে টোটাল পপুলেশন দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে দেখো পাওয়া যায় পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন। এবং দেখো বুঝতেই পারছো যে কেন এটা ইম্পর্টেন্ট, যতটা বেশি হবে তত তোমাকে মানে ইন্ডিকেট করবে যে তোমার দেশটা তত বেশি আগে আছে। আমাদের পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন কত, ধরো 1150। এটাই তুমি যদি নেদারল্যান্ডে যাও বা ইংল্যান্ডে মানে ফরেন কান্ট্রি গুলোতে যাও যেগুলো হচ্ছে ডেভেলপড কান্ট্রি যারা, সেখানে এটা 3000-এর ওপরে, যেটা আমাদের দেশে 1100 রেঞ্জে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আমরা এখনো পিছিয়ে পড়া দেশ। যারা উন্নত দেশ অর্থাৎ ডেভেলপড কান্ট্রি যেটা, তাদের ওখানে এনার্জি কনজাম্পশন অনেক বেশি। আই থিঙ্ক এখানে এটা রয়েছে, দাঁড়াও, তো জিনিসটা অনেকটা পার ক্যাপিটা ইনকামের মতো। ওটাই তো হিসেব করে না, ওটাই হিসেব করে আলটিমেটলি। আমি কতটা এনার্জি খরচা করছি সেটাই তোমার দেশের এগিয়ে যাওয়ার ইয়ে, যা করে দেখাতে পারছি না। এবং এখানে একটা টেবিল দেখানো হয়েছে যে কত পপুলেশন ছিল, কোন সালে কত পপুলেশন এবং কত গিগাওয়াট আওয়ার এনার্জি তৈরি হয়েছে, দুটোকে ডিভাইড করে দেখো লাস্টে ওটা পাওয়া গেছে। তাতে কতটা ডোমেস্টিক খরচা, কতটা কমার্শিয়াল খরচা, ইন্ডাস্ট্রিয়াল কতটা খরচা হয়, ট্র্যাকশন মানে তোমার এই যে ট্রেন চলছে, ট্রেন ইলেকট্রিসিটিতে চলছে, তাহলে ট্রেন ট্র্যাকশন ওই যাতায়াতের পথে কত খরচা হয়, এগ্রিকালচারাল সেক্টরে কতটা খরচা হয়, আর মিসলেনিয়াস মানে এবং আদার্স খাতে কত খরচা হয়। এই একটা টোটাল একটা হিসেব দেখানো হয়েছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ 2018 সালের হিসাব যদি নাও, ডোমেস্টিক পারপাসে 24% ইলেকট্রিসিটি খরচা হয়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে 41% ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। শিল্প, কমার্শিয়াল আছে 8.5%, ট্রেন নেয় 1% মাত্র ট্রেনে খরচা হয়, মানে ট্রেন নয় শুধু ট্র্যাকশন, শুধু রেল নয়, রেল, ইলেকট্রিক বাস এগুলোকে নিয়ে। এখন দেখো এগ্রিকালচারাল সেক্টর অনেক বেশি খরচা হয়। আগে এগ্রিকালচারাল সেক্টর অনেক কম খরচা হতো, কারণ তখন লোকে অনেক পরিশ্রমী ছিল। এখন এগ্রিকালচারাল সেক্টরটা পাম্পিং এ চলছে, মাটি থেকে জল, যত পাম্প আছে পাম্পগুলো মাটি থেকে জল সেচ করে তুল দিয়ে করছে, তারপর অনেক সার, হ্যাঁ কীটনাশক, জৈব সব নিয়ে এগ্রিকালচারাল ইলেকট্রিসিটি কনজাম্পশন এখন অনেক বেশি। দেখো ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা জাস্ট ফিগার দেখানো হচ্ছে। এই ফিগারটা থেকে তোমরা বুঝতে পারছো যে কোন পারপাসে কিরকম এনার্জি কনজাম্পশন হয়। এই যে টেবিলগুলো তোমাকে দেখাচ্ছি, এই টেবিলগুলো শুধুমাত্র তোমরা মাঝে মাঝে খুলে দেখবে, পরীক্ষায় আসবে না।
পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষা হয়তো এটা আসতে পারে যে এখন পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন কত, ওই একটা কোশ্চেন আসতে পারে। তার বেশি কত কোন পারপাসে কত খরচা হয় হয় এত এসব আসবে না, এখন পরীক্ষা আসবে না তোমাদের। বাট এইটা মাঝে মাঝে বা কখনো কখনো এটা দেখো, একটু আইডিয়া আসবে যে আমাদের ভারতবর্ষের বুকে কোনটা পারপাস কত খরচা হয়, এটা একটা নিজের একটা এন্ড হিসেব রাখার জন্য, আর কিছু না, নিজের নলেজ বাড়ানোর জন্য। এগুলো পরীক্ষায় লাগবে না। এবং যেটা আমি বলছিলাম একটু আগে, যে চাহিদা আর যোগান, অর্থাৎ আমার ডিমান্ড এবং আমার জেনারেশন। ডিমান্ড আর জেনারেশন অ্যাকচুয়ালি দুটো সবসময় সেম থাকে। যদি কখনো এমনটা হয় যে ডিমান্ড বেশি জেনারেশন কম, ঘাটতি, ক্রাইসিস, এটা ঘাটতি, তো যদি এরকম ক্রাইসিস হয় সেক্ষেত্রে লোডশেডিং হবে। তো ইভেন যেটা হচ্ছে আর 5টা জিনিসের থেকে ইলেকট্রিসিটি কোন জায়গায় আলাদা, এইবার তোমরা ইলেকট্রিসিটি নতুন একটা অধ্যায় শিখবে। সেটা হচ্ছে, সবাইকে প্রশ্ন করি, ধরো যদি চাহিদার থেকে যোগান কম হয়, অর্থাৎ আমার ডিমান্ড বেশি জেনারেশন কম, সেক্ষেত্রে তো লোডশেডিং হবেই, ব্ল্যাকআউট হবে, মানে পাওয়ার কাট হবেই, জানা কথা। অ্যাকচুয়ালি দুটো সেম সেম থাকে, যতটা ডিমান্ড ততটাই জেনারেশন সেই মুহূর্তে হয়ে থাকে। যদি এমন হয় যে জেনারেশন, তোমার ডিমান্ড অনেক কম, জেনারেশন হয়ে গেল অনেক বেশি, তাহলে কি হতে পারে, ভালো না খারাপ সেটা? স্যার খারাপ হবে। সেটা তো খারাপ হবে, কেন কারণ খারাপ হবে এনার্জিটা বলো তো? স্টোর করা যাবে না, কারণ আর স্যার এনার্জিটা একজন বলো, একজন করে বলো, বলো প্রথমে স্যার যে বলছো। বলছি যেটা আমাদের দরকার সেটা যদি কম হয় আর পাওয়ার যদি আমাদের বেশি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো খারাপ হবে না, কারণ এক্সট্রা পাওয়ার যদি ঢোকে তাহলেও তো প্রবলেম হতে পারে। প্রথম কথা, এক্সট্রা পাওয়ার ঢুকবে না। স্যার স্যার একটা কথা বলবো স্যার, এটা কিছুটা ভালো হবে যদি আমরা এটা এক্সপোর্ট করতে পারি, মানে বিভিন্ন সাইডে কোনো দেশকে, যেমন আমাদের পাশে বাংলাদেশ কেউ নেবে আছে না। বা হ্যাঁ, নেপাল আছে। বাংলাদেশে একমাত্র বাংলাদেশই আমাদের বাংলাদেশ আর নেপাল আমাদের গ্রিডে কানেক্টেড, ভুটানটাও আমাদের গ্রিডে কানেক্টেড, বাকি আর কাউকে আমরা পাওয়ার বিক্রি তাহলে করতে পারবো না, সবার যদি গ্রিড আলাদা। যদি স্যার পাওয়ার সাপ্লাই করা যায় সেক্ষেত্রে ভালো, না অন্য স্যার না, তো স্যার স্টোর কিভাবে করা যাবে, বা কতটা হিউজ পাওয়ার যদি স্যার মানে স্টোর করব কিভাবে, সেটার জন্য আবার এক্সট্রা কস্ট খরচা আবার বাড়বে আলাদাভাবে। এটা একটা অবশ্যই যে স্টোর অত স্টোরিং ক্যাপাসিটি আমাদের এখানে নেই, স্টোর তো করাই যায় না ওভাবে। এসি কে তোমার তাহলে ডিসি বানিয়ে স্টোর করতে হবে, সে অনেক খরচা। তো অত ওইসব না করে, হ্যাঁ স্টোর করা যায়, স্টোর একটা অন্য মেথডও করা যায়, সেটা পরে পড়বে, হাইড্রো পড়তে পড়বে। কিন্তু যদি এমনটা হয় যে যেখানে ডিমান্ড অনেক কমে গেছে, সেক্ষেত্রে পাওয়ারটাকে, মানে পাওয়ার, দেখো পাওয়ার একটা এমন জিনিস, তুমি যদি মানে না ইউজ করো তাহলে কেন সে পাওয়ারটা আসবে? এক্সট্রা পাওয়ার তো এটা জল নয় যে আমার এতটা জল নেই, হঠাৎ করে আমার ঘরে এতটা জল ঢুকে গেল। পাওয়ার তুমি যতটা খরচা না করবে ততটা হবে কি করে কনজাম্পশন। তো যেটা হয়, যদি জেনারেশন বাই চান্স বেশি হয়ে যায় না, যতটা ডিমান্ড ঠিক ততটাই দরকার, তার থেকে যদি 0.1% বেশি হয়ে যায় জেনারেশন, 0.1 কেন 0.01% যদি জেনারেশন বেশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে যে জেনারেটর চলছিল সেই জেনারেটর নিজে বন্ধ হয়ে যাবে। এবং একটা জেনারেটর বন্ধ হবে না, গোটা দেশে যত জেনারেটর আছে, গোটা দেশে যদি 1000খানা পাওয়ার প্ল্যান্ট থাকে, 1000খানা পাওয়ার প্ল্যান্টের মধ্যে 500খানা পাওয়ার প্ল্যান্ট ফটাফট বন্ধ হয়ে যাবে। উল্টে এবার পাওয়ারের ক্রাইসিস তৈরি হয়ে যাবে, কারণ পাওয়ার তো ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে, ইনস্ট্যান্ট ইউজ হয়ে যাচ্ছে, ওটা তো কোথাও স্টোর হয় না। সঙ্গে সঙ্গে মানে পাওয়ারটাকে যদি ভুল করেও এক্সেস হয়ে যায় না, সঙ্গে সঙ্গে জেনারেটর গুলো নিজেরাই বন্ধ হয়ে যাবে, কারো হাতে থাকবে না এটা, ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে। উল্টে আবার তখন এবার এক্সেস ক্রাইসিস তৈরি হবে, সেই ক্রাইসিস না মেটাতে পারে গোটা ভারতবর্ষ ব্ল্যাক আউট হয়ে যাবে, যেটা আমরা বলি ব্ল্যাক আউট। তুমি তখন 10 দিন পেরিয়ে গেলেও আর ইলেকট্রিসিটি পাবে না, ভুল করেও যদি এটা একবার হয়ে যায়। হবে না, কেন হবে না সেই জিনিসগুলোই তোমাদেরকে এই পাওয়ার সিস্টেম, মানে এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হবে, যে কেন পাওয়ারটা এক্সেস হবে না, পাওয়ারটা কোন তার মানে ডিমান্ডের উপরে পাওয়ারটা মানে ক্রিয়েট করা হয়, হ্যাঁ ডিমান্ডের তৈরি করা হয় এবং অ্যারেঞ্জমেন্টটা সেভাবেই আছে। এবং তুমি চাইলেও ডিমান্ডের থেকে উপরে পাওয়ার তৈরি করতে পারবে না, এবং ডিমান্ডের নিচেও তুমি ইচ্ছা করে যেতে পারবে না।
হ্যাঁ মানে মানে বদমাইশি করে যদি একটা জেনারেটরকে বন্ধ করে দাও তাহলে আলাদা, কিন্তু জেনারেটরকে যদি বন্ধ না করো, তো তুমি একটা জেনারেটর বন্ধ করলেও কিছু আসবে যাবে না, কিচ্ছু হবে না। এমন ভাবে জিনিসটা ডিজাইন করা হয়েছে, যতটা ডিমান্ড ততটাই জেনারেশন হবে নিজে নিজে, কেউ এটা মানুষটা ঠিক করে দেয় না। হ্যাঁ মানুষে ঠিক করে, মানুষ একটা লোড শিডিউলিং করে যে হ্যাঁ এত এতটা লাগবে, কিন্তু ওই অল্প বিস্তর মানে হালকা এদিক ওদিক হবে না। যদি অনেকটাই এদিক ওদিক হয়ে যায় ভুল করে, তাহলে গোটা ভারতবর্ষে পাওয়ার কাট হয়ে যাবে। এই প্রসঙ্গে অনেক কথা বলবো তোমাদের। গত বছর লকডাউনে সেই সন্ধ্যেবেলায় সেই সব লাইট নেভান, প্রদীপ জ্বালান এসব শুরু হয়েছিল, এইসব সব কেচ্ছা কেলেঙ্কারি আমি জিনিসগুলো ডিটেল বলবো যত ভেতরে ঢুকবো। এবং এইটুকু জেনে রাখো যে মোস্টলি পাওয়ার ক্রাইসিস দুটো ধরনের ভাগ করে, যে একটা বলা হচ্ছে লোড শেডিং, একটাকে বলা হচ্ছে আমরা ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট যেটা আমরা ইচ্ছে করে করি না। ব্ল্যাক আউটটা কি? ব্ল্যাক আউটটা হচ্ছে যেটা ধরো পাওয়ারের এমন ক্রাইসিস, সব পাওয়ার প্ল্যান্ট গুলো বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে ব্ল্যাক আউট। আর লোড শেডিং কোনটা? সেটা হচ্ছে যখন ডিমান্ড দেখছি অনেক বেড়ে আছে, যেটা আগে হতো। আগে ধরো একটা কারখানা আছে আর একটা পাড়া আছে, বা ধরো সিউড়িতে সাবস্টেশন আছে, সিউড়ি সাবস্টেশন থেকে পাওয়ার মনে করো দুটো জায়গায় যাচ্ছে। সিউড়ি শহরের বাইরেই একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আছে, সেখানে হয়তো ফুড প্রসেসিং হয়, এবং ওই ইয়েটা কি করছে, ওই সাবস্টেশনটা কি করছে, ওদেরকেও পাওয়ার দিচ্ছে, সিউড়ি শহরকেও পাওয়ার দিচ্ছে। হঠাৎ করে সিউড়ি যারা ওখান থেকে খবর এলো যে এই সন্ধ্যে 7টা থেকে পাওয়ারের কিন্তু শর্টেজ হবে, অর্থাৎ অতটা পাওয়ার কিন্তু পাওয়া যাবে না। তাহলে সন্ধ্যে 7টা বাজলে সিউড়ি সাবস্টেশন কি করলো, ও দেখলো যে যদি ইন্ডাস্ট্রিটাকে পাওয়ার কাট করে দিই তাহলে কিন্তু খাবার সব নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি আমি রেসিডেন্সিয়াল অর্থাৎ প্রত্যেক বাড়িতে বাড়িতে লোকের বাড়িতে যে পাওয়ার গেছে সেই পাওয়ারটা যদি কাট করে দিই, লোকজন একটু কষ্ট পাবে ঠিকই, কিন্তু নষ্ট কিছু হবে না, অর্থাৎ ক্ষতি কিছু হবে না সমাজের। সেইটাকে বলা হয় প্ল্যান্ড লোডশেডিং। অর্থাৎ যেটা এমন করে যে তোমার ইয়ে হলেই লোডশেডিং করে দেয়, যেটা অর্থাৎ গরমে পাওয়ার আউটেজ এড়াতে লোডশেডিং অনেক সময় যেটা হয়, যেটা এখন আর হয় না। এখন অ্যাকচুয়ালি ডিমান্ডের থেকে ইনস্টল ক্যাপাসিটি অনেকটাই বেশি করা আছে, অর্থাৎ যতটা দরকার ততটা দেওয়া যাবে, এখন সেটা আর হয় না। কিন্তু এককালে ওই যে বললাম যে অনেক আগে যখন পাওয়ার কাট হতো, তখন কিন্তু শিডিউল ইচ্ছে করে লোডশেডিং করানো হতো, কারণ পাওয়ারটাকে বাঁচাতে, মানে যেখানে দরকার নেই এই মুহূর্তে, যেটা আগে দরকার সেখানে দিয়ে, যেটা দরকার নেই সেখানে আগে দেওয়া। যেমন ধরো রেল, কোনো কোম্পানি কি মানে যারা ইলেকট্রিসিটি রেলকে দিচ্ছে তারা কি কখনো চাইবে যে না রেলকে পাওয়ার দেবো না, ওদেরকে আগে পাওয়ার দিই? রেলটা কিন্তু আগে পাওয়ার দেওয়া দরকার, কাজে কাকে আগে দেওয়া দরকার এবং কাকে এই মুহূর্তে দরকার নেই তাকে ছেঁটে দাও, সেইটাকে বলা হয় প্ল্যান্ড লোডশেডিং। দুটোই, এবং যেটা হচ্ছে কিছু করার নেই, ওদের হাতে পাওয়ার নেই, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, সেটা হচ্ছে পুরো সেটা হচ্ছে পুরো ব্ল্যাক আউট, এটা মানুষের হাতে খুব একটা থাকে না। তো এগুলো কারণ কি হতে পারে? ইনক্রিজিং ডিমান্ড ধর প্রচন্ড ইনক্রিজিং হচ্ছে, প্ল্যান্টের লোড ফ্যাক্টর ভালো নেই। লোড ফ্যাক্টর কি জিনিস পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে? স্যার পাওয়ার প্ল্যান্ট গুলো তো পুরো সবসময় চলতে থাকে, যদি পাওয়ার প্ল্যান্টে কিছু খারাপ হয়ে যায় তখন ওই টাইমটা কি হবে? ওটাই তো বলছি। এবার ধরো পাওয়ার প্ল্যান্টটা সবসময় চলছে, যদি ধরো দুম করে কিছু একটা সমস্যা হলো, সেই ইউনিটটা বন্ধ হয়ে গেল, স্যার ব্যাকআপ থাকে তো নিশ্চয়ই, কিছু না কিছু ব্যাকআপ তো থাকবেই, মানে ওটার জায়গাতে এক্সেপশন কিছু একটা তো থাকবেই। না না, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ইউনিট ওয়াইজ ব্যাকআপ থাকে না। সেটা হচ্ছে এরকম যে ধরো একটা পাওয়ার প্ল্যান্টের কাছে 5টা ইউনিট আছে, ঠিক আছে? ভারতবর্ষের বুকে মনে করো 200খানা পাওয়ার প্ল্যান্ট আছে, তাহলে 200 × 5 করে কত হয়? 1000খানা ইউনিট আছে। সেই 1000খানা ইউনিটের মধ্যে 600খানা ইউনিট সবসময় চলছে, বাকি 400খানা ইউনিটকে বন্ধ রাখা হয়েছে বা কম লোডে চালানো হচ্ছে। যখনই কোনো একটা এই 1000খানা ইউনিটের মধ্যে কোনো একটা ইউনিট নষ্ট বসে যাবে, তখনই অন্য ইউনিটগুলো ওকে ব্যাকআপ দিয়ে দেবে, নিজেদের পাওয়ারটাকে একটু হালকা বাড়িয়ে ও মেকআপ করে দেবে, নিজেরাই করে দেবে, কেটা কোনো মানুষকে করতে হবে না, নিজেই হবে এটা। যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো একটা পাওয়ার প্ল্যান্টের 2টো ইউনিট বসে যায়, তাহলে ওই 2টো ইউনিট যতটা জেনারেশন করছিল, ধরো ওই 2টো ইউনিট 200 মেগাওয়াট জেনারেশন করছিল, দুম করে ইউনিট দুটো বসে গেল, মানে 400 মেগাওয়াটের ঘাটতি। সেই 400 মেগাওয়াট কারা পূরণ করবে জানো? ভারতবর্ষের বুকে আর যে 598খানা পাওয়ার প্ল্যান্ট চলছে, 600টা বাদ দিয়ে আর যে 598খানা চলছে, ধরো এগুলো আমি এক্সাম্পল নিচ্ছি, সেই 598খানাই নিজেদের পাওয়ারটাকে হালকা একটু করে বাড়ালেই ওই 400 মেগাওয়াট অ্যাচিভ করে দেবে, এরকম করা হয়। অর্থাৎ প্ল্যান ওই
প্রত্যেকটা ইউনিট ধরো 250 মেগাওয়াট করে তৈরি, অর্থাৎ ওই ইউনিটটা ম্যাক্সিমাম 250 মেগাওয়াট দিতে পারে, তাকে একটু কমিয়ে 200 মেগাওয়াটে চালানো হচ্ছে। তার মানে কি তার কাছে একটা 50 মেগাওয়াটের আপ ডাউনের একটা জায়গা রয়েছে। এরকম 598 খানা মানে 600 খানা পাওয়ার প্ল্যান্টেরই সেই ক্ষমতা আছে, বাকি 400 খানা তো এমনি বসেই আছে, যখন দরকার হবে তখন ওদেরকে চালানো হবে। কাজে একজন যদি বসে যায় তার ব্যাকআপটা বাকি সবাই দিয়ে দেবে। কারণ তোমার বাড়িতে পাওয়ার প্ল্যান্ট বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট থেকে আসে না, সমস্ত পাওয়ার প্ল্যান্টে পাওয়ার একটা জায়গায় সমুদ্রের মতো এক জায়গায় মিশে যাচ্ছে, সেখান থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আশা করি ওটা তোমরা ধরতে পেরেছো কি বলতে চাইছি। স্যার তার মানে সব পাওয়ার প্ল্যান্ট সব কানেক্টেড জায়গায়- একসাথে? সব একসঙ্গে কানেক্টেড, সব একটা জায়গায়, সব গ্রিডে কানেক্টেড। ওটাই তো ন্যাশনাল গ্রিড, সবাই গ্রিডে পাওয়ার একই পাওয়ার দিচ্ছে। আমি যখন এইগুলো এই একদম ভেতরে ঢুকবো না, ঢুকে পড়াবো না, তখন তোমাদের মাথা চুল খাড়া হয়ে যাবে। এত জটিল জিনিসটা কি করে চল, মানে মাথা চুল খারাপ হয়ে যাবে, রাতে ঘুম আসবে না। আমি যদি বলি কিন্তু স্যার ভালো ইন্টারেস্টিং লাগছে। এটা এখন কি ইন্টারেস্টিং পাচ্ছ, পরে যখন যাবে তখন দেখে মাথা চুল খাড়া হয়ে যাবে যে বাপরে এত দুর্ধর্ষ জিনিসটা ভাবে বানিয়েছে। মানে এটা তো কিছুই নয়, এখন যে মুখে কথাটা বলছি এটা কিছুই নয়, এটাতে কত কমপ্লেক্স এবং কতটা ইন্টারেস্টিং যখন প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে ঢুকবো তখন দেখবে। ঠিক আছে, এবং যেটা বলা হয়েছে গ্যাপস বিটুইন টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট, যতটা টার্গেট করা হয় ততটা যদি ফুলফিল না করতে পারা যায় তখন লোডশেডিং হয় বা ব্ল্যাকআউট হয়, এগুলো সব বিভিন্ন। এরপর আরো অনেকগুলো কারণ আছে, এগুলো আমি এখন ডিটেল এত পড়ে লাভ নেই, যখন প্রত্যেকটা ডিটেল পড়াবো তখন একটা বুঝবে। ঠিক আছে, তো স্যার তাহলে এই যে যখন এই কিছুদিন আগে ঝড় হয়েছিল, কি নাম যে আমাদের এই কলকাতার আয়লা একদম আয়লা আয়লা আমফান আমফান আমফান। আমফানে তখন স্যার পুরো যে কলকাতায় যে প্রায় এক সপ্তাহ কারেন্ট থাকেনি বিভিন্ন জায়গাতে, তারপরে আমাদের দক্ষিণ সাউথ চব্বিশ পরগনা স্যার ওই ইয়াদিকে ওই কাকদ্বীপ ওইসব অঞ্চলে বলছে প্রায় 10-12 দিন কন্টিনিউ কারেন্ট আসেনি, জেনারেটরে পাওয়ার জেনারেট করছিল। তাহলে সেক্ষেত্রে স্যার মানে কি সব বন্ধ হয়ে গেছিল, না তখন ওরা পাওয়ার জেনারেট করেই যাচ্ছিল অথচ না না কারেন্ট না, সাপ্লাই বন্ধ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে বলেছি স্যার কিরকম। এরকম যদি অনেকগুলো স্যার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো স্যার ব্ল্যাকআউট হওয়ার কথা ছিল, কিন্তু ব্ল্যাকআউট তো না কেউ হয়নি। না না, ওইটুকুতে কিছুই হবে না। ওই বললাম না, এমন ভাবে এত ইন্টেলিজেন্ট হয়তো ডিজাইন করেছে না, তোমার মনে হচ্ছে যেন সাউথ চব্বিশ পরগনা আর কলকাতা পুরো 10 দিন পর নেই বলে হয়তো তার জন্য গোটা ভারতবর্ষ তার এফেক্ট করবে, কিছুই করবে না। কারণ হচ্ছে ঝড়টা হয়েছে, ঝড়টা হওয়ার সময় ধরে নিচ্ছি আমি যে একসঙ্গে ধরো সব পোল সব উপরে পড়েছে একটা পরে পোল ছিনে তার পড়েছে, পাওয়ার কাট হয়ে গেছে, তবে কি ডিমান্ডটা আস্তে 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 নেমে এসছে। কত ডিমান্ড নেমে আসবে সেটা হচ্ছে গোটা সাউথ চব্বিশ পরগনা আর কলকাতাকে আমি যদি নিই, কি ধরো আরো নদিয়া জেলা, আমি ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গের অর্ধেকটা ধরো পাওয়ার নেই, ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গের অর্ধেকটা পাওয়ার নেই, তাহলে সেই অর্ধেকটা যে পাওয়ার নেই সেটা কত মেগাওয়াট। খুব যদি বেশি হয় জেনে রাখো, খুব যদি বেশি হয় 600 কি 700 মেগাওয়াট। যে পাওয়ারটা ছিল না ওই চত্বরে, সেটা খুব যদি বেশি হয় 600 গোটা থেকে 700 পশ্চিমবঙ্গের এটা স্যার? গোটা পশ্চিমবঙ্গে হয়নি, আমি যে গোটা পশ্চিমবঙ্গে ধরে নাও যে যে চত্বরে ব্ল্যাকআউট মানে পাওয়ার নেই, ছিঁড়ে পড়েছে এগুলো হয়েছে, সেইটা নিয়ে প্রায় হাফ যদি বলেন আর কি। হ্যাঁ ধরে নাও হাফ। তো পশ্চিমবঙ্গে যে রেসিডেন্সিয়াল যা ডিমান্ড আছে তার থেকে মনে করো 600 মেগাওয়াট পুরো, আমি ধরে নিচ্ছি 600 মেগাওয়াট ছেঁটে গেল, মানে 600 মেগাওয়াট আর এখন দরকার রইলো না, পাওয়ার কাট হয়ে গেল, মানে কি মানে পাওয়ার নেই, মানে কি ওই 600 মেগাওয়াটের তো ডিমান্ড কমে গেল, দরকার নেই তো এই মুহূর্তে 600 মেগাওয়াট। তার মানে অটোমেটিক ওর বক্তব্যটা হচ্ছে যে স্যার তাহলে কি পাওয়ার প্ল্যান্ট গুলো জেনারেশন করেই যাচ্ছে নাকি ওগুলো বন্ধ হয়ে গেছে। বক্তব্যটা হচ্ছে এরকম, ওই 600 মেগাওয়াটের এফেক্টটা গোটা ভারতবর্ষের বুকে লোডটা ছড়িয়ে পড়বে। যদি 600 খানা পাওয়ার প্ল্যান্ট একসঙ্গে রান করে, তাহলে ওই 600 মেগাওয়াট সবাই নিজেদের জেনারেশনটা 1 মেগাওয়াট করে কমিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। কাউকে অত ট্রিপ হতেও হবে না, কাউকে বন্ধ করতেও হবে না, কিছুই করতে হবে না। আমি বলছি না 1000 খানা যদি ইউনিট থাকে 600টা ইউনিট গ্রিডে কানেক্টেড ধরে নাও, মানে আমি অ্যাকচুয়ালি কেন 600টা বলছি, কারণ ভারতবর্ষের বুকে এই মুহূর্তে লোড ফ্যাক্টর 60%, অর্থাৎ 100% ইনস্টল ক্যাপাসিটি, তার 60% হচ্ছে জেনারেশন হচ্ছে, মানে 1000 খানা যদি ইউনিট থাকে 600টা ইউনিট ধরো চলছে, এবং যদি 600 মেগাওয়াটের এক্সেস হয়ে যায়, সেই 600 মেগাওয়াটের ছেটে ফেলতে হবে তার জন্য 200 মেগাওয়াটের 3টে ইউনিট নিজেরা বন্ধ হবে না,
ওই 600টা ইউনিট সবাই 1 মেগাওয়াট করে জেনারেশন কমিয়ে ফেলবে। যে কোনো ইউনিট চাইলে 50 মেগাওয়াট এদিক ওদিক করতে পারে। তা তুমি বুঝতে পারছো, যদি তোমার 600 মেগাওয়াট ইউনিট থাকে, সবাই যদি 50 মেগাওয়াট আপ ডাউন করতে পারে, তাহলে 600 ইন্টু 50 কত হয়? 30,000 মেগাওয়াট। 30,000 মেগাওয়াট ভারতবর্ষে যদি 30,000 মেগাওয়াট ঝপ করে ফল করে বা ঝপ করে ডিমান্ড চলে আসে, সেটাকেও কিন্তু সামাল দিয়ে দেবে। তো এখানে 600 মানে মেগাওয়াট এক কথায় বলতে গেলে যদি মানে 10-12টা একসঙ্গে স্টেটেও এরকম ঘটনা ঘটে, তাও অতটা কিছু অসুবিধা কিচ্ছু হবে হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই জন্যই তো ডিজাইনটা বিরাট কমপ্লেক্স ভাবে করা হয়েছে। হ্যাঁ। প্রচন্ড, মানে এটা কিভাবে করা হয়েছে আরো ভেতরে ঢুকবো তো। এটা মানে এটা এখন কিছুই না, এখন তুমি অ ক খ শিখছো, তোমাকে বড় বড় রচনা লেখা শেখাবো, এখন অ ক খ বলছি আমি এগুলোর। এতটা কমপ্লেক্স জিনিসটা, কিন্তু শক্ত নয়, সোজা। জিনিসটা মন দিয়ে জানবে, শিখবে, দেখবে জিনিসটা জানার পর দেখবে যে নিজে কতটা নলেজ তুমি পাবে। ঠিক আছে স্যার, এখন আমাদের হ্যাঁ। ইন্ডিয়াতে কত ডিমান্ড বললেন? 350 গিগাওয়াট ধরো, 350 গিগাওয়াট। ততটা পরিমাণে ইনস্টল করা আছে জেনারেশনের জন্য? ততটা থেকে বেশি, ওইটা 60%, 100% ইনস্টল আছে। 340 গিগাওয়াট ধরো, সরি অত না, আমি ভুল বলছি। 350 গিগাওয়াট মনে হয় ইনস্টল ক্যাপাসিটি, আর সেখানে তার 60% করো, ওইটা হচ্ছে আমাদের মানে ইয়ে ক্যাপাসিটি, ডিমান্ড ক্যাপাসিটি বলছি। প্রায় ধরো তোমার 180-82 এরকম কিছু হবে একটা। এই তো 350 ইন্টু 0.6 করো, এই 210। ধরো 200 গিগাওয়াটের মতো কাছাকাছি আমাদের ডিমান্ড আছে, সেখানে তৈরি করার ক্ষমতা আছে 350 গিগাওয়াট তৈরি করার ক্ষমতা আছে। তার মানে বাদ বাকিগুলো ফিউচারের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, ফিউচার এক্সটেনশনের জন্য রাখা আছে। শুধু তাই নয়, যদি দুমদাম মানে যত তুমি বেশি তোমার হাতে এই এটা কি ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ 350 গিগাওয়াট তৈরি হতে মানে ম্যাক্সিমাম ইনস্টল ক্যাপাসিটি, আর তোমার গোটা ভারতবর্ষের বুকে লোড ফ্যাক্টর 60%, মানে ধরো 200 গিগাওয়াট তার ডিমান্ড, তাহলে ওই যে 150 গিগাওয়াটের একটা রেঞ্জ রেখে দিয়েছে। যত বেশি এই রেঞ্জটা তোমার হাতে থাকবে, তোমার হাতে ফ্লেক্সিবিলিটি তত বেশি তোমার পাওয়ার সিস্টেম তত বেশি স্টেবল, তত বেশি লোড শেডিং এর চান্স কম, ব্ল্যাকআউটের চান্স কম, সবকিছু কম। ইচ্ছে করেই এটা করা হয়েছে। প্রয়োজনে এখন প্রত্যেকটা তোমাদের যদি কোনো দাদা, কোনো আত্মীয় পাওয়ার প্ল্যান্টে চাকরি করে, তাদেরকে শুধু জিজ্ঞেস করবে যে প্ল্যান্টের লোড ফ্যাক্টর কত, অর্থাৎ কত লোডে চালানো হচ্ছে, দেখবে সব দাদারাই উত্তর দেবে, বলে কত 60-70% লোডে চালানো হচ্ছে। অর্থাৎ যা ইনস্টল ক্যাপাসিটি তার 60-70% লোডে চালানো হচ্ছে। সেটা শুধুমাত্র ওই একটা প্ল্যান্ট নয়, ভারতবর্ষের বুকে 200টা পাওয়ার প্ল্যান্ট থাকলে 200টা পাওয়ার প্ল্যান্টই তাই, এভাবেই চালানো হচ্ছে। হ্যাঁ, এইবার একটা জিনিস বক্তব্য কি, সেইটা কাজেরটা বেশি এফেক্টিভ, সেটা হচ্ছে কয়লাটা। কারণ আমি আগেই বলছিলাম যে সস্তা সাবানগুলো আমি বেশি কিনবো, আর যতটুকু দরকার সেটা আমি দামিটা কিনবো। তার মানে আমাকে বুঝতে হবে যে যেগুলো নন রিনিউয়েবল রিসোর্সেস, মানে পাওয়ার প্ল্যান্ট এভাবেই ডিজাইন করা হয়েছে যে যা ডিমান্ড, রিনিউয়েবল যতটা ম্যাক্সিমাম জেনারেশন করা যাচ্ছে ততটা রিনিউয়েবল দিয়ে ছেড়ে দাও, বাকি যেটুকু পড়ে রইলো সেইটাকে তুমি এবার ওই কোল হাইড্রো মানে কোল থার্মাল মানে এই নন রিনিউয়েবল গুলো দিয়ে বাকিটা চালাও। কারণ নন রিনিউয়েবলটাকে আমাকে বাঁচতে হবে, আমি বেশি কয়লা খরচা করে দিলাম, ওদিকে অনেকগুলো সূর্যের আলো পড়ে পড়ে নষ্ট হলো, সেটা তো আমি করবো না। যতটা রিনিউয়েবলটা যতটা পারা যায় ম্যাক্সিমাম চালানো হয়, অর্থাৎ রিনিউয়েবল যে পাওয়ার প্ল্যান্ট গুলো, তাদের প্ল্যান্টে লোড থাকে 90%, তাদের যা ইনস্টল ক্যাপাসিটি তার 90% লোডে তাদেরকে চালানো হয়, মানে ম্যাক্সিমামটা ওদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। আর বাকি থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো, তাদেরকে 60-50% লোডে চালানো হয় ইচ্ছে করে। স্যার হ্যাঁ, বলছি যে আপনি তো বললেন যে যদি পশ্চিমবঙ্গে যত কটা পাওয়ার প্ল্যান্ট থাকে, তো সব পাওয়ার প্ল্যান্ট একটা মানে পাওয়ারটা একটা স্টোর করে দিয়ে সেখান থেকে সব মানে স্টোর করে বলিনি, যায়। স্টোর করে বলিনি, স্টোর না, ইন্টারকানেক্ট থাকে। ইন্টারকানেক্টেড, সমুদ্রের মতো মিশে যাচ্ছে, স্টোর কোথাও থাকছে না। ইলেকট্রিসিটি কি স্টোর করা যায়? এসি কে স্টোর করা যায় কি? আজ অব্দি তো আবিষ্কৃত হয়নি। স্টোর হয় না, ওটা পুরো ইন্টারকানেক্টেড, সব মিশে গিয়ে সব ইউটিলাইজ হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি তোমার যদি সিউড়িতে বাড়ি হয়, তুমি দাবি করো না যে তোমার বাড়ির পাওয়ারটা বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে কি মেজিয়া পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে, কোথেকে আসছে তুমি নিজেও জানো না। সব পাওয়ার গিয়ে একটা জায়গায় ভারতবর্ষের বুকে মিশে যাচ্ছে, সেখান থেকে কোন দিকে ছড়িয়ে যাচ্ছে সেটা কেউ জানে না, কোন দিকে ছড়িয়ে যাচ্ছে কেউ জানে না, সব গিয়ে একটা জায়গায় মিশে যাচ্ছে পাওয়ার।
এবার স্যার তাহলে যেমন আগেকার দিনে যখন বক্রেশ্বরের এখানে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়নি তখন আমাদের ডিমান্ড গুলো কেন পূর্ণ করা হতো না, তখন প্রায় ইলেকট্রিসিটি থাকতো না, তখন তো শুধু সেজন্য তখন শুধু বক্রেশ্বর নয়, তখন ভারতবর্ষের বুকে এই যে এখন এত জেনারেশনটা দেখলে যে বেড়ে গেছে, মানে জেনারেশন ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, শুধু বক্রেশ্বর নয়, ওটা ভারতবর্ষের বুকে কম ছিল। এখন চাহিদা থেকে ইনস্টল ক্যাপাসিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, ওই জন্য এখন লোডশেডিং হয় না। সেটা শুধুমাত্র তোমার বক্রেশ্বরের জন্য সিউড়ি এফেক্টেড নয়, এটা গোটা ভারতবর্ষেই উপকৃত একই সাথে। ওটা শুধু বক্রেশ্বরের উপর ডিপেন্ড করে নেই। হতে পারে এটা বলতে পারো যে স্যার যখন বক্রেশ্বর তৈরি হলো তারপর থেকে দেখছি যে পাওয়ার কাটটা কম হয়, তো জেনে রাখো শুধুমাত্র বক্রেশ্বর নয়, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে 10 বছর লাগে। ওই 10 বছরের স্যার মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট বলছি তৈরি আর হয়েছে। কতক্ষণ ক্লাস হবে? হয়ে গেছে, প্রায় ছেড়ে দেবো, আজকে তো 11-12টা বাজছে। আমাদের এখানে বাড়ি থেকে কল এসেছিল, কিছু কোনো এমার্জেন্সি কিছু দরকার আছে, এই আচ্ছা, জন্য আমি 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 ছেড়ে দেবো, কারণ এরপরে যেগুলো আছে এইগুলো আমি বোর্ড ওয়ার্ক করে বোঝাবো। তখন এই যে ইলেকট্রিসিটি বা জেনারেট কি করে হয় না হয় এই সংক্রান্ত অনেক কিছু আমি সিলেবাসের বাইরে জিনিস, বাট ফর কনসেপ্টের জন্য আমি এগুলো পরের দিন বোর্ড ওয়ার্ক করবো, মানে পরের দিন বোর্ড ওয়ার্ক করে অনেক কিছু পড়াবো, যেটা তোমাদের এই সাবজেক্টে নেই, হয়তো যে অল্টারনেটিভ চ্যাপ্টারে আছে, কিন্তু আমি কিছু জিনিস এক্সট্রা পড়াবো আমার নিজের সুবিধার জন্য, নাহলে পড়াটা বুঝতে পারবে না তোমরা। এইগুলো পড়িয়ে তারপর আমি মেন ইয়েতে ঢুকবো, ঠিক আছে? আজকে শুধু এনার্জি নিয়ে 2-4 কথা বললাম, এরপর পরে কালকে পড়াবো জেনারেটর, মানে কি করে পাওয়ারটা অ্যাকচুয়ালি, মানে জেনারেটরের ভেতরে কি হয়, কিসের উপর কোন জিনিস ডিপেন্ডেন্ট, এইগুলোকে একটু বুঝিয়ে দেবো তোমাদেরকে আগে, যেটা তোমরা মেশিনে অল্টারনেটর অলরেডি পড়বে, তাও আমি আমার নিজের সুবিধার জন্য একটু পড়িয়ে দেবো আর কি, আর কিছু না, ঠিক আছে? দাঁড়াও। কালকে আচ্ছা সে এই, ক্লাস হবে তো? হ্যাঁ কাল নেবো তো, আমার শুধু বুধবার টপ আছে। আচ্ছা বলে দিই, এই যে নোটটা লেকচার 1, এই লেকচার 1 নোটটা তোমরা ইয়ে থেকে নামিয়ে নাও, কি বলে ওই srsb.yolosite.com, ওখান থেকে গ্রুপ ডেসক্রিপশনে চলে যাবে, হোয়াটসঅ্যাপের গ্রুপ ডেসক্রিপশনে চলে গিয়ে ওখান থেকে পেয়ে যাবে।